আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের দেখতে এবং শুনতে যদি ক্লিয়ার শুনতে পান অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। বিদ্যুৎ হঠাৎ করে চলে যাওয়ায় ব্যাকআপ বিদ্যুতে চলছে, গরম লাগছে খুব। দর্শক, আজকে আমার হাতে অনেকগুলো খবর আছে। আমি আজকের আলোচনাটা যতটুকুই সম্ভব প্রচুর তথ্য গুছিয়ে রেখেছি আপনাদের দেবার জন্য। জানি না কতটুকু দিতে পারবো। আজকের যে ব্রেকিং খবরগুলো আছে আমার হাতে, সেই খবরগুলোর প্রথমে আমি শিরোনাম জানিয়ে দিচ্ছি। প্রায় ৭৫ থেকে ৮০ জন মোসাদ এজেন্টকে আটক করলো এবার ইরান, এবং তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ নথি তথ্য পাওয়া গেছে, এবং এদের মাধ্যমে ইরান তার দেশের ভেতরে বিশ্বাসঘাতকদের শনাক্তের কাজ শুরু করেছে। ২ নম্বর বিষয়, এবার পাকিস্তান জানিয়ে দিয়েছে ইরানকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, এবং পাকিস্তান বলছে কেবল ইরান নয়, দখলদারদের টার্গেট পরবর্তী অন্য কোনো মুসলিম রাষ্ট্র, এবং সেটা হতে পারে পাকিস্তান, তুরস্কের মতো অন্যান্য দেশ। এবং ৩ নম্বর ব্রেকিং খবর হলো ২০০০ ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত রেখেছে ইরান। হতে পারে আজ রাতেও মিসাইল ঝড়ে তেল আবিব কাঁপতে পারবে। তারপরের ব্রেকিং খবর, যে কোনো সময় আমেরিকার বেজকে টার্গেট করে ইরান আক্রমণ করতে পারে। সঙ্গে ফ্রান্স এবং ব্রিটেন, জার্মানের বিভিন্ন ক্যাম্পকে অর্থাৎ সেনা ঘাঁটিকেও টার্গেট করতে পারে ইরান। চীন এবং পাকিস্তান জোরালো ভাবে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। দর্শক, এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, সেটি আমার পুরো আলোচনার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব, এবং ইরান কি পদ্ধতিতে আক্রমণগুলো করেছে সেটার ব্যাখ্যা দেব। ইরান কোন কোন জায়গায় দখলদারদের কোন কোন স্থানে আক্রমণ করেছে, কি কি ক্ষতি করেছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দেব। পাশাপাশি যে কোনো সময় ইরান পারমাণবিক পরীক্ষা চালাতে পারে এরকম তথ্য পাকিস্তানের কিছু গণমাধ্যম দিয়েছে। তার মানে কি ইরান নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে বলে ইসরায়েল এত পাগলাটে হয়ে গেছে ইরানের আক্রমণের জন্য? এই প্রশ্নগুলো এসছে। এবং ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল খাইবার, এবার এটি দখলদার দেশটির উপর হিট করতে পারে এমন ঘোষণা ইরানের পক্ষ থেকে এসছে। নেতানিয়াহুর হদিস পাওয়া যাচ্ছে না, তিনি নাকি গ্রিস অথবা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন, এরকম খবর আসতে শুরু করেছে। তো এই যে আমি আপনাদেরকে বললাম, এর মধ্যে এর বাইরে অনেকগুলো আরো তথ্য আছে, শুধু শিরোনামটুকু আমি সংক্ষিপ্ত আকারে বলেছি। এখন আমি বিস্তারিত আলোচনা করতে গেলে আরো অনেক খবর আপনারা পাবেন। চলেন আমি শুরু করে দিচ্ছি একটা একটা করে। প্রথম কথা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে ঘাঁটি আছে কয়টা পৃথিবীতে? এরকম প্রশ্ন অনেকেই করেন। আমার জানা মতে পৃথিবীর ৮০টি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০০০ ঘাঁটি রয়েছে। ৮০টি দেশে ১০০০-এর মতো ঘাঁটি আছে, এবং প্রায় ১,৭০,০২৪ বলা হচ্ছে যে ১,৭০,২৪০০ মার্কিন সেনা এই ১০০০ ঘাঁটিতে অবস্থান করছে। অর্থাৎ পুরো পৃথিবীর ৮০টি দেশ নিয়ন্ত্রণ করে কেবল মার্কিন সেনা ঘাঁটি দিয়ে আমেরিকা, এবং এর মাধ্যমে আমেরিকা পৃথিবীময় মোড়লগিরি চালায়। এখন প্রশ্ন হলো যে ইরানের মতো একটি দেশ কয়টি ঘাঁটিতে আক্রমণ করতে পারে? ইরান ঘোষণা দিয়েছে আমেরিকা যে ঘাঁটিগুলো ব্যবহার করে ইসরায়েলকে সহযোগিতা করবে বা ইসরায়েলের এই ইরানের উপর আক্রমণে তাকে সব রকম সাপোর্ট দিবে, সেই ঘাঁটিগুলোকে টার্গেট করবে। এখন এই ৮০টি ঘাঁটি তো আমেরিকার ব্যবহার করতে হবে না, যেগুলো ইরানে আক্রমণের জন্য প্রয়োজন। এখন প্রশ্ন করবেন, ইরানে আক্রমণের জন্য আসলে কোন কোন দেশের ঘাঁটি প্রয়োজন? আমি আপনাদেরকে ধারাবাহিক বলবো, যাতে আপনারা এই একটি লাইভ থেকে অনেকগুলো তথ্য সহজে বুঝতে পারেন। ইরান এবং ইসরায়েলের মধ্যে আসলে দূরত্ব কত? আমরা যেটুকু জানি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে দূরত্ব, দুঃখিত আমি এটা তথ্য ভুল করেছি, যে তথ্যটি হলো ১,৮০,০০০ সেনাবাহিনী রয়েছে আপনার মার্কিন, যারা পৃথিবীর ৮০টি দেশে রয়েছে ১০০০ ঘাঁটিতে। এটি হলো ১,৮০,০০০। আর কিছুক্ষণ আগে যে তথ্যটি দিয়েছি এটি হলো দূরত্বের একটি পরিসংখ্যান, আমি একটু
ভুল করে ফেলেছিলাম লাইভে। সেটি হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে দূরত্ব হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে মানে যে দূরত্ব ডিস্টেন্স সেটি হলো প্রায় 1724 কিলোমিটার। আবারও বলছি 1724। আমরা ধরে নিতে পারি প্রায় 2000 কিলোমিটার দূরত্ব ইরান এবং ইসরায়েলের মধ্যে। তো ইসরায়েল থেকে ইরানে আক্রমণ করতে হলে ইসরায়েলকে কতগুলো দেশ পেরিয়ে আসতে হয়। কখনো কখনো কুয়েত, জর্দান, সৌদি আরব, সিরিয়া, ইরাক। তো অধিকাংশ ক্ষেত্রে জর্দান, সৌদি, সিরিয়া, ইরাক এই পয়েন্টটি ব্যবহার করে ইসরায়েল। ঠিক একইভাবে ইরান যদি দখলদার দেশে আক্রমণ করে সেক্ষেত্রে তাদেরকেও এই 5টি দেশ বা 4টি দেশ অর্থাৎ ইরাক, সিরিয়া, সৌদি, জর্দান এই অঞ্চলগুলো কখনো কখনো কুয়েত এই ভূমিগুলো বা এই দেশগুলো ব্যবহার করতে হয়। তো ইসরায়েল যখন ইরানে আক্রমণ করেছে এই দেশগুলো ইসরায়েলকে কোনো বাধা সৃষ্টি করেনি। অর্থাৎ ইসরায়েল এসছে সিরিয়া হয়ে, জর্দান, সিরিয়া, ইরাক হয়ে এই পয়েন্টে আক্রমণ করেছে। আবার ইরান যখন আক্রমণ করেছে তখন ইরাক, সিরিয়া এবং সৌদি আরব নীরব ইরানকে সম্মতি দিয়েছে। এক কথায় তারা ইরানের কোনো মিসাইলকে ইন্টারসেপ্ট করেনি, কিন্তু জর্দান ইরানের ড্রোন এবং মিসাইলকে ইন্টারসেপ্টের চেষ্টা করেছে এবং কিছু ইন্টারসেপ্ট করেছে। তার মানে হলো সৌদি আরব বা কুয়েত এই দুটো দেশ দেখতে পেয়েছে, তাদের রাডার সিস্টেমে দেখতে পেয়েছে যে ইরান আক্রমণ করছে, কিন্তু ইরানকে বাধা দেয়নি। ইরানকে মৌন সম্মতি দিয়ে দিয়েছে সৌদি এবং কুয়েত আর সিরিয়া এবং ইরাক। তো এই দেশগুলো ব্যবহার করে, কারণ গাজা এবং ইসরায়েল কিন্তু দুটো পাশাপাশি দেশ, আর ইরানের সঙ্গে ইসরায়েলের দূরত্ব যেটা বললাম 1724 কিলোমিটার এবং মাঝখানে 4 থেকে 5টি দেশ। তো ইরানকে এই আক্রমণগুলো করতে হয় সেখানে এবং এতগুলো দেশ পেরিয়ে গিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি দ্বিতীয় স্টেজে। তো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রকাশ্যে এখন নেমে গেছে ইসরায়েলের পক্ষে। একদিন আগে বলেছে তারা ইরানের আক্রমণে ইসরায়েলের পক্ষেও নেই, বিপক্ষেও নেই, এবং তারা ইসরায়েলকে এই ব্যাপারে কোনো সহযোগিতা করছে না। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প কাপড় টাপড় খুলে নেমে গেছেন ইসরায়েলের পক্ষে এবং তিনি একাধিক যুদ্ধ জাহাজ এবং মানে কি বলবো যে যুদ্ধ যেটাকে রণতরী আমরা বলি, এয়ারক্রাফট ক্যাভিয়ার, এগুলো মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিয়েছে ইসরায়েলকে রক্ষায়। এবং স্বয়ং জর্দানে বসে এবং ইসরায়েলে বসে তারা তাদের আকাশ প্রতিরক্ষা দিয়ে ইরানকে মোকাবেলা করছে ইসরায়েলকে রক্ষা, এবং এটি প্রমাণ হয়ে গেছে। এবং কালকে মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি ইসরায়েলের রাষ্ট্রদূত, তিনি এই এক রাতের মধ্যে 5 বার তার স্থান পরিবর্তন করছেন, কখনো এখানে, কখনো ওখানে, কখনো এখানে, কখনো এইভাবে 5টি জায়গা পরিবর্তন করেছেন নিজেকে বাঁচাবার জন্য। এবং বলা হচ্ছে যে নেতানিয়াহুর যে স্পেশাল বিমানটি এটি দেখা গেছে গ্রিসে। তার মানে তিনি কি গ্রিসে পালিয়ে গেছেন? কিছু কিছু সূত্র বলছে তিনি বাংকারে আশ্রয় নিয়েছেন তার নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে। আর একটি সূত্র, আন্তর্জাতিক গণমাধ্যমের একটি সূত্র বলছে যে তার স্পেশাল ফ্লাইট মানে বিমানটিকে গ্রিসে দেখা গেছে। তার মানে তিনি গ্রিসেও পালিয়ে যেতে পারেন, কারণ ইরান ভয়াবহ আক্রমণ শুরু করেছে এবং এরা তো আসলে ভীতুর জাতি, তো এরা এই কাজটি করছে। আর অন্যদিকে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করে দিয়েছে ইরান, যে বলেছে যদি তোমরা ইসরায়েলকে সহযোগিতা করো তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে তোমরা। এই দেশগুলোকে সতর্ক করা হয়েছে এবং ইরানের স্পষ্ট ইরান বার্তা দিয়েছে পরমাণু আলোচনা আর তারা চালিয়ে যাবে না আমেরিকার সাথে, কারণ এটি এখন অর্থহীন হয়ে গেছে। কারণ এই আলোচনার মধ্যেই ইরানে আমেরিকার মিত্র ইসরায়েল আক্রমণ করেছে, তাদের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, তাদের সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যা করেছে, তাদের নিউক্লিয়ার সাইটগুলোকে তারা ধ্বংস করেছে। এই গেল একটি ইস্যু। এরপরে যে দ্বিতীয় ইস্যুগুলো আমি ধারাবাহিক দিচ্ছি আপনাদের। পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, তিনি জানিয়েছেন যে ইরানে যে আক্রমণটি দখলদাররা করেছে
এটি কোনোভাবে কোনো মুসলিম বিশ্বের বা মুসলিম দেশের মেনে নেয়ার মতো নয়। এবং তিনি বিশ্বের প্রতিটি মুসলিম দেশকে সতর্ক করে বলেছেন, দখল দ্বারা কেবল ইরান নয়, ইরানকে তারা শেষ করে দিয়ে নেক্সট প্রজেক্ট আসবে তাদের অন্য কোনো দেশ হতে পারে। দ্বিতীয় স্টেজে তারা পাকিস্তানকে টার্গেট করবে, তৃতীয় স্টেজে তারা তুরস্ককে টার্গেট করবে, এরপর অন্য কোনো দেশের নাম চলে আসবে। পাকিস্তান এটা বলছে যে ইরানকে তারা দমাতে চাইছে এবং ইরানের চেয়ে তাদের কাছে আতঙ্কের বিষয় হলো পাকিস্তান। তো ইরানকে যদি তারা দমাতে পারে, এরপর তারা পাকিস্তানে নজর দেবে এবং এরপর তারা তুরস্কে নজর দেবে এবং পুরো পশ্চিমা দুনিয়া এদেরকে সাপোর্ট দিবে, মানে দখলদার দেশটিকে সাপোর্ট দেবে। তাই এখনই উচিত প্রতিটি দেশে ইরানের পাশে দাঁড়ানো। এবং ইরানের সাথে টেলিফোনে কথা বলেছেন দুই দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এবং বলেছেন ইরান যেই সহযোগিতা চায় পাকিস্তান সেই সহযোগিতা করতে প্রস্তুত। ইরানকে আসলে পাকিস্তান কি কি সহযোগিতা করতে পারে? পৃথিবীর নাম্বার 1 ইন্টেলিজেন্স যদি আমরা বলি প্রথম সারির 5টি, এর মধ্যে পাকিস্তানের আইএসআই নামটি আছে। ক্ষেত্র বিশেষ সিআইএ, মোসাদ এবং রাশিয়ান ইন্টেলিজেন্সের পরে নামটি আসে আইএসআই। রয়ের অবস্থান এর চেয়েও পরে অনেকগুলো ক্ষেত্রে। সাম্প্রতিক বড় বড় ঘটনাগুলোতে র অনেক পিছনে পড়ে যায়, পাকিস্তানের ইন্টেলিজেন্সের নাম উপরে আসে। 2 নম্বর, পাকিস্তানের পাইলট অর্থাৎ যারা যুদ্ধ বিমান পরিচালনা করেন, এরা পৃথিবীর শ্রেষ্ঠ পাইলটদের তালিকায় রয়েছে। যদিও গ্লোবাল পাওয়ার মানে যে ওদের যে ঘোষণা করে সামরিক ক্ষেত্রগুলোতে, যাক বিদ্যুৎ এসছে, একটু ঠান্ডা হবে ঘর এবার। তো গ্লোবাল ফায়ার প্ল্যানের যে তথ্য আছে সেই তথ্য বলছে যে পাকিস্তানের র্যাঙ্কিং সামরিক ক্ষেত্রে ভারতের চেয়ে অনেক পেছনে হলেও তাদের বিমান বাহিনীর অবস্থান, মানে তাদের পাইলটের সাম্প্রতিক অর্জনগুলো ভারতকে মানে আতঙ্কে ফেলে দিয়েছে, ভয় পাইয়ে দিয়েছে। তো এক্ষেত্রে পাকিস্তান তার বিমান বাহিনীর পাইলটদের দিয়েও ইরানকে সহযোগিতা করতে পারে। সবচেয়ে বড় কথা হলো পাকিস্তানের কাছে যে নিউক্লিয়ার আছে, এখানে এমন অনেক নিউক্লিয়ার ওয়ারহেড পাকিস্তানের কাছে আছে যেগুলো গোপনে ইরানকে দিয়ে সহযোগিতাও করতে পারে। অর্থাৎ যখন দখলদার বুঝবে ইরানের হাতে নিউক্লিয়ার আছে, যেভাবেই হোক, হয়তো ইরান বলবে এটা তারা তৈরি করেছে, সেক্ষেত্রে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে, যেটি পাকিস্তান ভারতকে সমীহ করে এই শুধু নিউক্লিয়ারের জন্য। তো খাজা আসিফের এই বক্তব্যটি দখলদারদের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। একটি জিনিস মনে রাখবেন, ইসমাইল হানিয়ার মৃত্যুর আগে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন পৃথিবীর কোনো দেশের প্রয়োজন নেই, শুধু পাকিস্তান একবার ঘোষণা দেয় যে তারা ঘুম ভাঙলেই গাজার দিকে মুভ করবে বা গাজাকে রক্ষায় তারা এগিয়ে আসবে, অটোমেটিক দখলদারদের কাপড় ভিজে যাবে। আমরা হয়তো পাকিস্তানের রাজনৈতিক মানে রাজনীতির জন্য পাকিস্তানকে বা অর্থনীতির জন্য পাকিস্তানকে আমরা দোষারোপ করি, অর্থনীতিতে তারা খুব দুর্বল, কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী কিন্তু খুবই স্ট্রং এবং তারা ইরানের মতো এত বিশ্বাসঘাতক পালে না, যে কারণে কয়েক ঘন্টার মধ্যে ভারতের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীর দেশকে পরাজিত করে ফেলেছে মাত্র কয়েক ঘন্টায়, একটি দিনও পার হতে হয়নি। তো পাকিস্তান এখন কিভাবে ইরানকে সহযোগিতা করবে, সেটা প্রকাশ্যে করবে না গোপনে করবে, এটি হয়তো আমরা ধীরে ধীরে বুঝতে পারবো, জানতে পারবো। কারণ পাকিস্তান প্রকাশ্যে দাঁড়িয়ে গেছে, তুরস্ক প্রকাশ্যে দাঁড়িয়ে গেছে, রাশিয়া চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়ে গেছে এবং তুরস্ক বলেছে নেতানিয়াহু যা করছে এটি সন্ত্রাসীদের কাজ, এটা কোনো সভ্য রাষ্ট্রের কাজ না, এটি রাষ্ট্রই কাজ করে না যে একটি অভিযোগ তুলে দিয়ে একটি দেশে আক্রমণ করে এতগুলো মানুষকে মেরে ফেলবে বিনা কারণে। এবং তুরস্ক বলেছে এই সময়টা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, এবং ইরানকে সহযোগিতা করতে তুরস্ক প্রস্তুত, চীন প্রস্তুত, রাশিয়া প্রস্তুত। এবং রাশিয়ার একজন ডেপুটি সামরিক প্রধান অর্থাৎ যিনি সেনাবাহিনীর প্রধান, তার পরের যে ব্যক্তি, তিনি বলছেন এই যুদ্ধ থামবে না, এটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এবং রাশিয়াকে নতুন করে 10 লক্ষ সেনাবাহিনীকে প্রস্তুত করতে বলেছে। অর্থাৎ ভ্লাদিমির পুতিনকে তিনি পরামর্শ দিয়েছেন 10 লক্ষ সেনাবাহিনী প্রস্তুত করো, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এই তথ্য দিয়েছে রাশিয়ান ডেপুটি সামরিক প্রধান। তারপরে বিষয়টি হলো ইরান প্রস্তুত রেখেছে 2000 ব্যালিস্টিক মিসাইল। এটি হলো দখলদারদের টার্গেটকে
লক করে রেখেছে, অর্থাৎ এই টার্গেটগুলোকে ধ্বংস করার জন্য। এখন আপনি প্রশ্ন করবেন, গতকালকে ইরান যে আক্রমণ করেছে, এই আক্রমণের স্থানগুলো কি কি হতে পারে? আমি উল্লেখযোগ্য কয়েকটি বলি। ইরান তো প্রায় 150-র অধিক স্থানে টার্গেট করেছে, 150-র অধিক স্থানে ইরান অ্যাটাক করেছে, মানে 5 দফা অ্যাটাক। হয়তো আপনার গণমাধ্যমে 1 দফা 2 দফার খবর পেয়েছেন, 5বার ইরান আক্রমণ করেছে দখলদার দেশে। তো এর মধ্যে 150-র অধিক জায়গাকে একদম চূর্ণ বিচূর্ণ বা লন্ডভন্ড করে দিয়েছে ইরান। আসেন, ইরান উল্লেখযোগ্য কি কি ক্ষতি করেছে দখলদার দেশের আমি এক নজরে আপনাদের জানাচ্ছি। ইরান যে কাজটি করেছে, প্রথম আপনি জানেন যে F-35 যে স্থান থেকে ফ্লাই করে, অর্থাৎ যেখান থেকে এটি আক্রমণ করে F-35, সেই নেভাত্তাম বিমানবন্দর বা এয়ারবেস, ইরান প্রথমেই যে অ্যাটাকটি করেছে সেটি হল নেভাত্তাম এয়ারবেস। এটিকে এখান থেকেই দখলদার দেশটি পৃথিবীর বিভিন্ন দেশে এই F-35 সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান পরিচালনা করে। তো প্রথমেই নেভাত্তাম এয়ারবেসকে আক্রমণ করে এবং সেটিকে মোটামুটি ধ্বংস করে দেয়, যেটিকে বলা হয় কমান্ডো ও কন্ট্রোল সেন্টার। নেভাত্তামকে বলা হয় কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার দখলদার দেশটির। এখানে শক্তিশালী আক্রমণ করেছে ইরান। দ্বিতীয়, ইরান আক্রমণ করেছে অফ দ্য এয়ারবেসে। বলা হচ্ছে যে এখান থেকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার ও ড্রোন কমান্ডো ব্যবহার করে দখলদার দেশটি। আবারও বলছি, অফ দ্য এয়ারবেস, এখান থেকে দখলদাররা তাদের ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সেন্টার যেটিকে বলে, এখান থেকে তাদের সার্ভারিং নেটওয়ার্ক জ্যাম, এই যে ইরানের ভেতরে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে জ্যাম করে দেয়া, রাডারকে অকেজো করে দেয়া, এই কাজটি হয়েছে এই অফ দ্য এয়ার বেজ থেকে। এবং এখান থেকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে তারা ইরানকে মানে অন্ধ করে দিয়ে, কানা করে দিয়ে, এবং তারা সফলভাবে আক্রমণ চালায়। ঠিক এই জায়গাটিতেও ইরান আক্রমণ করেছে। পাশাপাশি ড্রোন কমান্ডো, দখলদাররা যেখান থেকে ড্রোন ব্যবহার করে মানে তাদের শত্রুদের উপর, বা হতে পারে সেটা ইয়েমেন, হতে পারে হিজবুল্লাহ, হতে পারে গাজা, হতে পারে ইরান, এই জায়গাতেও তারা ড্রোন ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে। তাই ইরান এই জায়গাটিকে লক করে এখানে আক্রমণ করেছে। তৃতীয় দফা তারা আক্রমণ করছে তেলনগ এয়ারবেস। বলা হচ্ছে যে এটি হলো দখলদারদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মানে এটি হলো রাজধানী যে তেল আবিব, একদম তেল আবিবের প্রাণ কেন্দ্রে। তো এখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ও বিমান ঘাঁটি রয়েছে দখলদারদের। এখানে তাদের আপনার থার্ড, তারপর অ্যারো 1, 2, 3, তারপর আয়রন ড্রোম গুলো প্রস্তুত রেখেছে দখলদার। ঠিক এখানেও তারা আক্রমণ করে কয়েকটি আয়রন ড্রোমকে কবরে পাঠিয়েছে, এমন তথ্য পাওয়া গেছে। এবং বলা হচ্ছে এটি প্রায় আংশিক না, অর্ধেকের মতো এখন অচল হয়ে আছে এই গুরুত্বপূর্ণ বেসটি। তো ইরানের এই মোট মানে মূল ফ্রেমে পাশাপাশি তাদের প্রতিরক্ষা সদর দপ্তরকে আক্রমণ করেছে। একটি সূত্র বলছে যে তাদের বিমান বাহিনীর প্রধানকে বোধহয় ওপারে পাঠিয়ে দিয়েছে। এখন এটা নির্ভরযোগ্যভাবে আমার কাছে তথ্য আসেনি, আমি কিছু কিছু সূত্র পেয়েছি যে তাদের মানে দখলদারদের বিমান বাহিনীর প্রধান, যদি এই খবরটি সত্য হয় আলহামদুলিল্লাহ বলতে হবে। তো তাদের প্রতিরক্ষা দপ্তরেও আক্রমণ করেছে, সেটাকেও মোটামুটি লন্ডভন্ড করে ফেলেছে। এবং পাশাপাশি তাদের সামরিক বেশ কয়েকজন উচ্চ পদস্থ অফিসারকে টার্গেট করতে তেল আবিবের ভেতরে গুরুত্বপূর্ণ কয়েকটি বাড়িতেও আক্রমণ হয়েছে। আসেন আমরা আমাদের কিছু ছবি দেখাই, আপনারা ছবি দেখার, আমি কিছু ভিডিও আপনাদের দেখাবো। আজকে আমি ভুলে গেছিলাম যে ছবিগুলো আপনাদের দেখাবো। দেখেন দখলদারদের বিমানবন্দরটা একটু দেখেন আপনারা। Ehtiyat edən İsrail ölkənin hava məkanını uçuşlara bağlayıb, İran İsrailə hava hücumu ilə həyata keçirib. 150-dən çox pilotsuz uçuş aparatı İraqın hava məkanını keçərək əks həmlə üçün İranın cavab zərbələrində এটি আপনারা যেটি দেখলেন, এটি দখলদারদের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর, এটাকে দেখছেন একেবারে ছাই করে ফেলছে পুড়িয়ে। এটাও ইরানের আক্রমণের ফলে হয়েছে। আজকে দিনে আমি দেখিয়েছি F-35 কিভাবে উড়িয়ে দিয়েছে। আসেন সেই F-35 কে কিভাবে ইরান ইন্টারসেপ্ট করেছে তার একটু ভিডিও আমরা আপনাদেরকে আবার দেখাই।
আপনারা দেখলেন যে দখলদারদের প্রথমে বলা হয়েছে দুটি, কিছুক্ষণ আগে খবর পেলাম যে আরেকটি F-35 কে উড়িয়ে দেওয়া হয়েছে। এই তথ্য এখন দুটি না তিনটিতে, সেটি হয়তো রাতে আমরা কনফার্ম হতে পারবো। মানে দুটো কনফার্ম করেছে, পরবর্তী আমি প্রেস টিভিতে দেখলাম ওদের তিনটির মতো F-35, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান যেটাকে বলা হয় নাম্বার 1, এটি আমেরিকার ইজ্জতের উপর হাত। তো সেই খবর যে আমরা এখানে যে ভিডিও দেখালাম সেখানে দুটো F-35 কে ইরান উড়িয়ে দিয়েছে, ইন্টারসেপ্ট করেছে, মানে ধ্বংস করে দিয়েছে। আপনারা সেই ফুটেজটি দেখলেন। এটি আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আমরা। আপনাদেরকে আমি আরো কিছু ভিডিও দেখাই, আপনারা হয়তো এই ভিডিওর জন্য ওয়েট করেন। আমি জানি না আমার চ্যানেলের কি অবস্থা হবে। Oh my god. Yo. আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যগুলো, এগুলো ইরানের মিসাইল ঢুকছে দখলদার দেশটির ভেতরে, এবং দখলদার দেশটিকে দেখেন এই মিসাইল গুলো কিন্তু সব অ্যাটাক করছে। এগুলো কিন্তু ইন্টারসেপ্ট হচ্ছে না, এগুলো ইন্টারসেপ্টের এরিয়া পার হয়ে ঢুকে গেছে। একটি দুটো না, কি পরিমাণ ঢুকছে দেখেন। এগুলো সব দখলদার দেশের আকাশে ঢুকে তাদের বাড়ির বা বিভিন্ন আবার মানে গুরুত্বপূর্ণ সংস্থার অফিসগুলো, প্রতিরক্ষা দপ্তর, এয়ারবেজ এবং তাদের বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি, বড় বড় গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টার গুলোকে উড়িয়ে দিচ্ছে। সেই ফুটেজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এরকম অনেকগুলো দৃশ্য আমাদের হাতে এসেছে, এবং ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন যে দখলদারদের ভিতরের চিত্র আরো খারাপ অবস্থায় আছে। দেখেন তাদের অবস্থা কি করেছে। তো এগুলো হলো দখলদারদের ভিতরের দৃশ্য। ইরানের আক্রমণে দখলদার দেশটির ভিতরের দৃশ্যগুলো একবার দেখেন কি অবস্থা আছে। আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা একটু দেখে নেন। আপনারা হয়তো অনেকে দেখেও ফেলেছেন ইতিমধ্যে, তারপর আমি আমার নতুন যারা এই মাত্র ঢুকেছেন তাদেরকে দেখার জন্য আমি পিকচার গুলো আপনাদেরকে শো করছি। মোটামুটি ইরান যে গত রাতে আক্রমণ করেছে, আক্রমণগুলো আসলেই মানে আমরা বুঝতে পারিনি যে এরকম একটা কাজ করতে পারে ইরান, কারণ ইরানের পুরো যে অ্যাটাক হয়েছে তারপরে অল্প সময়ের ব্যবধানে ইরান যে এভাবে ঘুরে দাঁড়াবে এটা বোঝা আসলে খুব কঠিন ছিল। এবং ইরান যে কাজটি করছে তাদের প্রতিরক্ষা ও স্যাটেলাইট সেন্টারগুলোকে উড়িয়ে দিয়েছে। দখলদারদের যে প্রতিরক্ষা এবং তাদের যে স্যাটেলাইট সেন্টার সেখানেও আক্রমণ করেছে। সেই আক্রমণের ফলে দখলদারদের আয়রন ড্রোম বলি, থার্ড বলি, সেগুলো ব্যর্থ হয়েছে। এবং প্রশ্ন উঠে গেছে যে আয়রন ড্রোম নিয়ে বা কি বলে আমেরিকান থার্ড নিয়ে যে এত গর্বের কথা বলা হচ্ছে, সেই গর্বের শেষ দৃশ্যগুলো কি। এবং আমরা এক বাক্যে বলতে পারি যে ইরান আসলেই দেখিয়ে দিয়েছে যে পৃথিবী বিখ্যাত বা পশ্চিমা দুনিয়ার এত গর্বের যে বিষয়গুলো আছে সবগুলোই আজকে ইরানের কাছে ছাতু হয়ে গেছে। দর্শক আসেন আমি আপনাদেরকে কিছু তথ্য দিই। এরপর ইরান ঘোষণা দিয়েছে যে তারা যে কোনো সময় খাইবার মিসাইল এটি ব্যবহার করতে পারে। এটি হলো হাইপারসোনিক। ধারণা করা হচ্ছে যে এটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার একটি বিষয়। এখন এই খাইবারে কি নিউক্লিয়ার ওয়ারহেড বসানো থাকবে নাকি এই খাইবারটি শুধু হাইপারসোনিক হবে, এটি ইরান দীর্ঘদিন ধরে বলছে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল। যে কোনো সময় ইরান এই খাইবার ব্যবহার করতে পারে দখলদার দেশটির বিরুদ্ধে, এমন তথ্য ইরানের বার্তা সংস্থাগুলো দিয়েছে। এবং ইরান তারা খাইবারকেও দখলদার দেশটিকে টার্গেট করে রেডি করে রেখেছে। এবং
আরেকটি বিষয় হলো যে ইসরায়েল আজকে আবারও আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে। ইসরায়েলের বার্তা সংস্থাগুলো বলছে আজকে তারা আবারও ইরানের উপর আক্রমণ করবে এবং যে কোনো সময় তারা যে কাজগুলো কালকে করতে পারেনি আজকে তারা সেগুলো সম্পূর্ণ করবে, এভাবেও তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে ইরান এবং রাশিয়া এবং চীন তারা ইরানকে কি পরিমাণ সহযোগিতা করতে পারে। আমরা জানি যে চীন এবং রাশিয়ার সঙ্গে 25 বছরের প্রতিরক্ষা চুক্তি আছে ইরানের, এবং এই প্রতিরক্ষা চুক্তির মধ্যে একটি দেশ বিপদে বলে আরেকটি দেশ তার পাশে দাঁড়াতে হবে এমন বিষয়। এবং আমরা দেখলাম যে রাশিয়া যখন ইউক্রেনের সাথে লড়াই করতে গেছে এবং তাদের 5 থেকে 6টি বেজকে ইউক্রেন ড্রোন অ্যাটাকে ধ্বংস করে দিয়েছে, তখন কয়েক হাজার ড্রোন এবং মিসাইল দিয়ে ইরান তাদেরকে সহযোগিতা করেছে। এবং ভারতীয় কিছু গণমাধ্যম বলছে আজকে রাশিয়া থেকে বেশ কিছু কার্গো বিমান, সামরিক কার্গো বিমান ইরানে পৌঁছেছে। তার মানে এই তথ্যটুকু কতটুকু সঠিক ভারতের গণমাধ্যমের খবর আবার আমার একটু বিশ্বাস হয় কম। তো সেক্ষেত্রে বলতে পারি যে এই তথ্য যদি সঠিক হয় তাহলে প্রচুর অস্ত্র হয়তো বা রাশিয়া দিচ্ছে, আর যদি মিথ্যে হয় সেটা হয়তো বা সময়ের আলোকে আমরা বুঝতে পারবো যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা তারা বলেছে। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটির জন্য আপনারা অপেক্ষা করে আছেন সেটি হলো আজকে ইরানের ভেতর থেকে 75 থেকে 80 জন মোসাদ এজেন্টকে আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এবং এই যে নিরাপত্তা বাহিনী যাদেরকে ধরেছে এদের অধিকাংশ হলো ভারতীয় নাগরিক। বুঝতে পারছেন, এই ইরান ভারতের সাথে প্রেম করতে 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 অনেক মুসলিম দেশকে শত্রু বানিয়েছিল। আজকে সেই ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকের ভূমিকায় বা মোসাদ এজেন্ট হিসেবে কাজ করছেন যারা, তাদের অধিকাংশ যে 75 জনের মধ্যেই 80 থেকে 75 জন বলছে, এর মধ্যে 75 জনের অধিকাংশই ভারতীয়। অধিকাংশ মানে কি প্রায় সব এরা ভারতীয়। এরা ইরানে কাজ করতে এসছে, ভারতীয় নাগরিক, কিন্তু তারা মোসাদের হয়ে কাজ করেছে এবং তারা ইরানের গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করে বিভিন্নভাবে দখলদার দেশটিকে সহযোগিতা করেছে এবং তাদেরকে ইতিমধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী আটক করেছে। এখন ইরানকে বুঝতে হবে যে এই ভারতের জন্য পাকিস্তানের সাথে তারা শত্রুতা করেছিল। আজ ভারতের নরেন্দ্র মোদী নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেন এবং তাকে সহযোগিতার আশ্বাস দেন, অথচ ইরানের সাথে কিন্তু ভারতের চমৎকার সম্পর্ক এখনো আছে। ইরানকে বুঝতে হবে তার শত্রুকে পেছন থেকে ছুরি মারে কে। আর ইরান যদি এভাবে মুসলমানদের শত্রু বানিয়ে মুসলমানদের শত্রুদের সাথে বন্ধুত্ব করে তাহলে ইরানকে এভাবে আঘাতপ্রাপ্ত হতে হবে। গত 13 তারিখ বা যে আক্রমণটি দখলদাররা করেছিল, রাইজিং লায়ন নামে যে অপারেশনটি করেছিল, এখান থেকে ইরানকে অনেক কিছু শিখতে হবে। আজকে ইরানের পাশে দাঁড়াচ্ছে কে? তুরস্ক, দাঁড়াচ্ছে কে? পাকিস্তান। অবশ্যই দুটো দেশের অবদানকে মনে রাখতে হবে, আপনারা এটা মাথায় রাখবেন। এবং পুরো যুদ্ধটা এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে চালাচ্ছে আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন। বলা হচ্ছে যে মানে প্রায় 150টি লক্ষ্যবস্তুতে তারা অ্যাটাক করেছে এবং এখন পর্যন্ত ইরান তার টেকনোলজির সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। তারা দখলদারদের রাডার সিস্টেমকে অকেজো করা, তাদের বিভিন্ন টেকনোলজিকে আটকাবার জন্য তাদের F-35 কে আরো বেশি ভূপাতিত করা, এবং ইরান তার প্রত্যেকটি আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে নতুন ভাবে আবারও সেট করেছে, যেগুলো একদিন আগে দখলদাররা অকেজো করে দিয়ে গেছে, অন্ধ করে দিয়ে গেছে বা ড্রোন অ্যাটাক করে গেছে, সেগুলোকে আবার নতুন করে চালু করেছে। এবং ইরান আজকেও দখলদারদের অনেকগুলো অ্যাটাককে মোকাবেলা করেছে। এবং আজকে দখলদার দেশটি ইরানের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করে কিংবা তাদের আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য চেষ্টা করবে, এমন বার্তাও পাওয়া গেছে। এবং সর্বশেষ যে খবরটি দিতে পারি সেটি হলো যে কোনো সময় ইরান নিউক্লিয়ার টেস্ট করতে পারে। এটি এখন বিশ্বের সবচেয়ে আলোচিত খবর। পাকিস্তানে আমার বেশ কয়েকজন বন্ধু যারা পাকিস্তান এবং ইরান কিন্তু পাশাপাশি, পাকিস্তানের কাছে কিন্তু আমাদের চেয়েও বেশি খবর থাকে ইরান সম্পর্কে। তো সবকিছু মিলে দেখলাম যে পাকিস্তানের বেশ কয়েকজন সাংবাদিক তারা বলছে যে ইরান যে কোনো সময় তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এতদিন যেটা লুকিয়ে রেখেছে তারা হয়তো বা নিউক্লিয়ার টেস্ট করে বসতে পারে। এটা কিন্তু আমার অ্যাজাম্পশন, এটা কিন্তু কনফার্ম কোনো তথ্য না। আবারও বলবেন যে বাসম ভাই আপনি তো বলছেন
এটা ইরান তো বানাই নাই ভাই। আমি আপনাকে একটা সোর্সের খবর দিলাম, যদি এটা হয় আলহামদুলিল্লাহ, কারণ ইরান বুঝতে পারছে তার উপরে এখন পুরো পৃথিবী এগিয়ে আসবে তার বিরুদ্ধে। আমেরিকা এগিয়ে আসবে, ইসরায়েল তো আছে, ব্রিটেন এগিয়ে আসবে, ফ্রান্স এগিয়ে আসবে, জার্মানি এগিয়ে আসবে, চারদিক থেকে তাকে শেষ করে ফেলতে চাইবে। এবং ইরানের এই সরকারের পতন ঘটিয়ে তারা রেজিম চেঞ্জ করে একটা পুতুল সরকার বসাবে, যে পুতুল সরকার আরবের মতো জি হুজুর করবে ইসরায়েলকে। এটি কিন্তু তাদের লক্ষ্য থাকবে। এবং যে আক্রমণ করা হয়েছে দখলদার দেশটির মধ্যে, যে কোনো সময় আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, মানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আসতে পারে। তাই এই মুহূর্তে ইরান যদি একটি পারমাণবিক টেস্ট করে বসে, তাহলে পৃথিবীর সব দেশ ভয় পাবে। কারণ পারমাণবিক শক্তিধর দেশকে টোকা দেওয়ার আগে চিন্তা করতে হয়। যে কোনো দেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সর্বশেষ যে কাজটি করে সেটি হলো নিউক্লিয়ার ব্যবহার। তো এই মুহূর্তে ইরান যদি এরকম কিছু করে, আমি জানি না ইরানের পরিকল্পনা কি, আমরা অপেক্ষায় আছে যে ইরান এমন কিছু করুক। যদি এটি হয়ে যায়, কারণ দখলদার দেশটি ইরানের উপর যে আক্রমণগুলো করেছে বা তাদের যে মাথা খারাপ হয়ে গেছে, নিঃসন্দেহে তাদের কাছে তথ্য আছে যে ইরান হয়তোবা তৈরি করে ফেলেছে অথবা তৈরির একদম দ্বার প্রান্তে, দুটোর একটা, হয় দ্বার প্রান্তে ছিল অথবা তৈরি করে ফেলেছে, যেই জন্য বাংকার ব্লাস্টার বোমাগুলো মেরেছে এই নিউক্লিয়ার সাইটগুলোতে। এবং ইরান বলেছে তাদের নিউক্লিয়ার প্রজেক্ট অক্ষত আছে, তবে তাদের বিশেষ উপরিভাগটা অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সবশেষে আমরা এটুকুই বলতে পারি, কাতার, কুয়েত, সৌদি এখন পর্যন্ত দখলদারদের এই কাজে নিন্দা শুধু নয়, তারা চেষ্টা করছে যে কোনো ভাবে এই যুদ্ধটা বন্ধ করতে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, যে কথাটা শুরুতে বলছি, ইরান যে আক্রমণ করেছে, ইরাক, সিরিয়া, সৌদি এই তিনটি দেশ ইরানকে মৌন সম্মতি দিয়েছে, প্রকাশ্যে কিছু বলেনি। এবং ইরানের যে ড্রোন গুলো ব্যবহার হচ্ছে, এগুলো সিরিয়া থেকে, লেবানন থেকে এবং ইরাক থেকে ব্যবহার। এই ড্রোন গুলো ইরান থেকে ছড়া হয় না, মানে এই ড্রোন গুলোর এত দূরত্ব যাওয়ার সক্ষমতা নেই। তাই এগুলো জর্ডানের আশপাশের দেশ থেকেই দখলদার দেশে মুভ করছে। তার মানে মুখে যাই বলুক, নেপথ্যে কিছু দেশ ইরানকে হয়তো চায় যে ইরান এখানে বিজয় লাভ করুক। আসলে অনেক কথা তর্কের সাথে আমরা বলি বা বিতর্ক করি, কিন্তু মুসলমানদের হৃদয়ে আরেক মুসলমানের জন্য কম বেশি ভালোবাসা থাকে। অনেক রাষ্ট্রপ্রধান হয়তো ক্ষমতার জোরে অনেক কিছু করে, কিন্তু দেশের জনগণ কিন্তু সবসময়, যেমন আমরা কত দূরে আছি, আমরা ইরানের জন্য দোয়া করছি, ভালোবাসা দেখাচ্ছি, এটা তো স্বাভাবিক। আবার যখন ইরানের সাথে তুরস্কের বিরোধ হবে, আমরা হয়তো তুরস্ককে সাপোর্ট করবো শিয়া সুন্নির ব্যবধানের জন্য। তো সবকিছু মিলে ইরান যদি বুঝতে পারে যাদের মুসলিম বন্ধুত্ব বা মুসলমানদেরকে আরো পাশে রাখতে হবে, অ্যাটলিস্ট পাকিস্তান, তুরস্কের মতো দেশ যেগুলো হিজরা মুসলিম দেশ, সেগুলো বাদ দিয়ে, এই ক্ষেত্রে ইরানের ভূমিকাটা আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। দর্শক, আজ রাতও খুব ক্রুশিয়াল রাত। দখলদাররা আজকে ইরানে ভয়াবহ অ্যাটাক করতে পারে এবং ইরান সর্বোচ্চ চেষ্টা করছে দেশের ভেতরে বিশ্বাসঘাতকদেরকে আটক করে ফেলতে। ইতিমধ্যে 80 জনের কথা বলেছে। সবকিছু মিলে ইরান নিজের বিশ্বাসঘাতকদের আতঙ্কেই রয়েছে সবচেয়ে বেশি। তারপরও ইরান যে ঘুরে দাঁড়িয়েছে এবং রিটেলিয়েট করেছে, তাদেরকে উত্তম জবাব দিয়েছে, এটা অনেক বড় ব্যাপার। এখন পর্যন্ত ইসরায়েল স্বীকার না করলেও সেই দেশটির ভেতরে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। হয়তো ধীরে ধীরে সেগুলো আমরা দেখতে পাবো। বিদায় নিচ্ছি। যদি রাতে কোনো বড় ঘটনা ঘটে, আমি আবারও চেষ্টা করবো সেটা রাত 1টা বা 1:30 হোক আর 2টো হোক, লাইভে আসার জন্য। বিদায় নিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে একটু বেশি বেশি লাইক শেয়ার করেন। এটি কোনোভাবেই রিচ ডাউন থেকে উপরে তুলতে পারছি না। ফেসবুকের বন্ধুরা দেখতে পাচ্ছেন না, হতাশ। অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।